আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা তোমাদের সাথে ইংলিশের তোমাদের খুব পরিচিত একটা টপিক, সেটা হচ্ছে সামারি রাইটিং। তো সামারি রাইটিং কিভাবে লিখবা বা সামারি রাইটিং কি বিষয়টা, এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে বলি সামারি জিনিসটা কি? সামারি জিনিস হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফ, কোনো একটা বক্তার বক্তব্য বা যেকোনো একটা বিষয়কে কনসাইজ, প্রিসাইজ, সংক্ষিপ্ত বা ছোট করে লিখবা। কিন্তু ছোট করে লিখলে আবার যে মেইন টপিকগুলা বা কি পয়েন্টগুলা ওইগুলা যেন বাদ না চলে যায়, ওইগুলো যেন ইনক্লুড থাকে। সবগুলো ইনক্লুড থাকবে কিন্তু তুমি কনসাইজ আকারে লিখবা, ছোট আকারে লিখবা। তো আমরা যদি একটা মানে বিষয় জানি যে সামারি বিষয়গুলো আসলে কেন আমাদেরকে শেখানো হয় বা কেন কোথায় এগুলো ইউজ হয়, তো সংক্ষিপ্ত ছোট একটা উদাহরণ দিই তোমাদেরকে। যেমন বাংলাদেশের পিএমও, প্রাইম মিনিস্টার, অথবা বাংলাদেশের রাষ্ট্রপতি বা কোনো কোম্পানির সিইও, তারা কিন্তু খুব বিজি পার্সন। তাদের কিন্তু এত সময় নাই যে তার প্রতিষ্ঠানের, যদি কেউ সিইও হয়, তার প্রতিষ্ঠানের সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ডাটা সবগুলো একটা একটা করে পড়ার মতো এত সময় নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে, তার কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কোথায় কি হচ্ছে সবগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে পড়ার মতো তার সময় নেই। এর জন্য সে কিছু উপদেষ্টা রাখে। তারা কি করে, তারা যে কোনো একটা দেশে যদি গুরুত্বপূর্ণ কোনো সিচুয়েশন হয় বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা হয়, সেই ঘটনাটাকে একদম সংক্ষিপ্ত রূপে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে। যার ফলে প্রধানমন্ত্রী একটু পড়ার মাধ্যমে কি পয়েন্টটা সে জেনে যায় যে আসলে এই এই জায়গায় এই জিনিসটা হচ্ছে, বা কোন কোম্পানির সিইও সংক্ষিপ্ত তথ্য পাওয়ার মাধ্যমে সে বুঝে যায় যে কোম্পানির বর্তমান সিচুয়েশন এই অবস্থা। এটা হচ্ছে সামারি রাইটিং এর মানে যে কেন লেখা হয় আর কি, এই প্রশ্নের আনসার। সামারি রাইটিং আমরা আমাদেরকে কেন শেখানো হবে, আমরা কেন সামারি রাইটিং শিখি। সামারি ইজ এ ব্রিফ, সেটা সংক্ষিপ্ত হবে, ক্লিয়ার হবে, একদম পরিষ্কার হবে, পরিষ্কার একটা কি হবে, ওভারভিউ হবে, দ্যাট ক্যাপচার্স দ্য মেইন পয়েন্টস, একদম কি পয়েন্টস বা মেইন পয়েন্টস যেগুলো আছে তোমাকে ওইখানে নক করবে, অফ এ লঙ্গার পিস অফ টেক্সট, মানে অনেক বড় একটা টেক্সটের, কার অনেক বড় একটা টেক্সটের, হোয়াইল লিভিং আউট মাইনর ডিটেলস। এই যে ডিটেলস গুলো যেগুলো আছে এগুলোকে লিভ আউট করে দেবে, এগুলোকে কি করে এক্সক্লুড করে দেবে। তোমার এক্সাম্পলস যেগুলো আছে, পার্সোনাল এক্সাম্পলস, এগুলোকে কি করে দেবে, সে এক্সপাঞ্জ করে দেবে, এক্সক্লুড করে দেবে। তারপর পার্সোনাল যে অপিনিয়ন্স গুলো আছে, তোমার ব্যক্তিগত যে পরামর্শ, মতামত, পার্সোনাল অপিনিয়ন গুলোকে সে কি করবে, বাদ দিয়ে দিবে। শুধুমাত্র যেই বিষয়গুলা প্যাসেজে আছে ওই বিষয়গুলোরই সংক্ষিপ্ত রূপে তোমাকে প্রকাশ করবে, তোমার কাছে প্রকাশ করার নামটি হচ্ছে সামারি রাইটিং। তো আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখি সামারি রাইটিং এর, প্রধান যে নিয়মাবলী, এক নম্বর হচ্ছে এটা লেন্থটা বা আকারটা কতটুকু বড় হবে। এটা অবশ্যই মূল প্যাসেজের, তুমি যে মূল প্যাসেজটা লিখতেছো ওই মূল প্যাসেজের 1/3 বা 30 থেকে 35% মধ্যে তোমাকে কি করতে হবে, রাখতে হবে সামারিটা, মানে বড় করা যাবে না। তারপরে সর্বোচ্চ মানে সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ হলো 5টা থেকে 6টা বাক্যের মধ্যে তুমি সামারি শেষ করে ফেলবা। এটা হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড। আবার সামারি কি করবা না, তুমি একদম দেখে 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 লিখে ফেলবা না। কোনো লাইন যদি হুবহু কপি কপি করো, খুব হুবহু যদি কোন লাইন কপি পেস্ট করো, তাহলে তুমি জিরো পাবা। যদি এক্সামিনার বুঝতে পারে যে তুমি হুবহু কোন লাইন কপি করছো, তুমি পারো না, তোমার মন মতো করে পেজেস থেকে একটু একটু করে বুঝে তোমার মন মতো করে লিখছো একটা সেন্টেন্স বা চারটা সেন্টেন্স 4টা বাক্যের মধ্যে লিখছো, তুমি 3, 4, 5, 7 নম্বর পেতে পারো। কিন্তু যদি এক্সামিনার বুঝে তুমি হুবহু একটা লাইনও কপি করছো, তোমাকে জিরো দিয়ে দিবে একদম। আগে বলে রাখি, এই বিষয়টা খুব সাবধান। নিজের ভাষায় তোমার ওন ওয়ার্ডস, এই যে যেটা বললাম মাত্র, নিজের ভাষায়, সম্পূর্ণ নিজের ভাষায়, তোমার মনে যা চাই, যা আসে সম্পূর্ণ নিজের ভাষায় লিখবা, তারপর তুমি মার্কস পাবে। কিন্তু হুবহু কপি করা যাবে না। তুমি সিনোনিম ইউজ করতে পারো, তুমি থার্ড পারসন ইউজ করতে পারো, এরকম তোমার যা ইচ্ছা তুমি লিখতে পারো। কিন্তু হুবহু কপি কেস, এই যে এখানে বলে দিলাম, হুবহু কোনো কপি পেস্ট করা যাবে না। হুবহু কপি পেস্ট করলে তোমাকে জিরো দিয়ে দিবে। ওকে, তারপরে আসি আমরা যে শুধুমাত্র মূল ধারণা, মেইন আইডিয়া, এই যে এখানে আমরা যেটা বললাম, শুধুমাত্র মেইন কনসেপ্ট, মেইন কনসেপ্ট যেটা আছে তোমাকে ওই মেইন কনসেপ্টের মধ্যে নক করতে হবে। শুধু অতিরিক্ত এক্সাম্পল, উদ্ধৃত, কোটেশন, ছোটখাটো ডিটেলস এগুলো কোনোভাবে যোগ করা যাবে না। মেইন বা কোর মেসেজ যেটা, ওইটা তোমাকে লিখতে হবে। তারপর 4 নম্বরে আসি আমরা একটি প্যারা, সিঙ্গেল প্যারাগ্রাফ। ওকে, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বুঝো। তোমাকে সামারি কখনোই ডাবল প্যারা বা 2টা প্যারা বা 3টা প্যারার মধ্যে লিখতে পারবে না। এখন অনেকে বুঝতে পারবে না যে ভাই সিঙ্গেল প্যারা কি ডাবল প্যারা কি, আমরা নিচে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। এই যে দেখো এখানে আমরা একটা সামারিটা, এই যে একটা সামারি লিখলাম, সামারিটা পুরোটা কিন্তু একটা প্যারা। এখন একটা প্যারা কি আর 2টা প্যারা কি, এই যে এখানে দেখো আমি যদি হিরে স্পেস একটা ইয়ে দিয়ে দিই, এন্টার প্রেস করি, তাহলে এই যে 2টা প্যারা হয়ে গেছে। এখানে দেখছো, এই যে ফরিদপুর ডিস্ট্রিক্টের পরে তারপর কি আনছি, এই যে হি আরেকটা প্যারাতে চলে গেছে। তো এটা হলো দুইটা দুইটা প্যারা। এরকম 2টা প্যারা করা যাবে না, একটা প্যারার মধ্যে আমাকে কি করতে হবে, সামারিটা শেষ করতে হবে। তারপরে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ব্যক্তিগত কোনো মতামত, কোনো পার্সোনাল অপিনিয়ন, আই থিঙ্ক, মাই অপিনিয়ন, উই শুড, এগুলা কোনোভাবেই লেখা যাবে না। শুধুমাত্র প্যাসেজে যা আছে সেটাই বেসিক্যালি থার্ড পার্সন আকারে লিখলেই সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার। হ্যাঁ, নো পার্সোনাল অপিনিয়ন। এখানে তোমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন কেউ চাই নাই, তোমার ব্যক্তিগত অপিনিয়ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তারপরে আমরা দেখি এখানে যে বিষয়টা আছে,
এখানে আছে হচ্ছে সামারি লেখার 5টি প্রধান ধাপ বা 5টি প্রধান কৌশল, আমি যেটাকে বলি যে কোন কৌশলে তুমি লিখলে সামারিটা তোমার একদম 10 আউট অফ 10 পাওয়া তোমার জন্য ইজি হবে। প্রথম হচ্ছে তুমি রিড এন্ড আন্ডারস্ট্যান্ড। তোমার ইংলিশ প্রথম পত্র পরীক্ষা যখন দিবা তোমার অনেক সময় আছে, অ্যাভেলেবেল অনেক টাইম আছে। তো তোমার দরকার নাই খুব তাড়াতাড়ি খুব হোস্টাইল আকারে লেখার কোনো দরকার নেই, তুমি আস্তে আস্তে ধীরে ধীরে লিখো। তাই তুমি একদম সামারিটা দরকার হলে 2বার পড়ে নাও। প্রথমে কয়বার পড়বা? সামারি তুমি 2বার পড়ে নাও, কোনো সমস্যা নেই। তোমার তো সামারি তুমি 2বার পড়তে তো সময় লাগতেছে না। সামারি তো বেশি লাইন না, সর্বোচ্চ 8-10 লাইনের মধ্যে থাকে, তো 8-10 লাইন বা 12 লাইন থাকে। এটা 2বার একটু পড়ো, 10 লাইন 20 লাইন 12 লাইন 24 লাইন পড়তে কতক্ষণ সময় লাগবে তোমার? এখানে বোঝার চেষ্টা করো মেইন আইডিয়া, মূল আইডিয়াটা কি আসলে, এটা তুমি মার্ক আউট করার চেষ্টা করো, আন্ডারলাইন করে যে কি পয়েন্ট গুলা, যেগুলো তুমি যেগুলোর উপরে বেসড করে তুমি সামারিটা লিখবা ওই পয়েন্ট গুলো আন্ডারলাইন করার চেষ্টা করো। তারপরে হচ্ছে কি মেক এন আউটলাইন, এই যে মনে মনে সাজাই ফেলো যে তুমি কিভাবে লিখবা। যখন এটা পড়তেছো 1-2বার যখন পড়বা তখন তোমার মনে মনে একটা কনসেপ্ট বিল্ড আপ হয়ে যাবে, একটা কনসেপ্ট ক্রিয়েট হয়ে যাবে যে না আমি এইভাবে সামারিটা লিখে ফেলবো। তো দাগানোর তথ্যগুলো যৌক্তিক্রমে সাজাবো। আরেকটা যৌক্তিক্রমের বিষয়টা হচ্ছে কি মানে কোনটা ক্রোনোলজিক্যালি কোনটার পরে কোনটা আসবে। যে এখন কেউ তো আর জন্মের পরে এখন যদি বলে কেউ জন্মগ্রহণ করছে এত সালে আর সে তোমার বিশ্বকবি হয়েছে বা সে তোমার মনে করো এরকম অ্যাওয়ার্ড পাইছে এত সালে, তুমি যদি আগে লিখো অ্যাওয়ার্ড পরে লিখো জন্ম তাহলে কিন্তু হচ্ছে না ক্রোনোলজিক্যাল অর্ডার। আগে লিখবা জন্ম, তারপরে লিখবা সে কোন একটা অ্যাওয়ার্ড যেটা পাইছে ওইটা পরে লিখবা। তারপর হচ্ছে তোমার ওন ওয়ার্ডস, এগুলো আমরা বলছি রাইট ইন ওন ওয়ার্ডস। তারপরে রিভিউ শর্ট, অবশ্যই রিভিউ করবে এবং শর্ট মানে পুরো ছোট করে লেখার চেষ্টা করবো। বলছি আগেই যে 1/3 হবে, সর্বোচ্চ 5 থেকে 6 লাইনের মধ্যে শেষ করে দিবা। তারপরে হচ্ছে এখানে গ্রামাটিক্যাল এবং অপ্রয়োজনীয় শব্দ তো বাদ দিবা এটা অবশ্যই। আবার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক বা স্পেলিং মিস্টেক্স গুলো আছে কিনা, সেন্টেন্সের ফ্লো ঠিক আছে কিনা এটা একটু পরীক্ষা করে দেখবে, এটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। তারপরে হচ্ছে সামারি লেখার নিয়ম। এখন আমরা তো বুঝলাম যে সামারি কিভাবে লিখবা, কৌশল, তারপরে হচ্ছে প্রধান নিয়মাবলী যেগুলো আছে। তারপর আমরা একটু শর্ট করে আরেকটু বলি যে থিম বা সামারিতে কোনো টাইটেল দেওয়া যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে কি করে টাইটেল দিয়ে দিই, তো টাইটেল দেওয়ার ফলে তার পুরো মার্কসটাই কি হয়ে যায় এখান থেকে, এত কষ্ট করে সামারিটা লিখে আসছে সে পুরো নাম্বার একদম খুব কম নাম্বার পেলো আর কি। এত কষ্ট করে ইনপুট দিল সে আউটপুট পেলো 0 ধরা যায়। তো সামারিতে কোনো ধরনের টাইটেল দেখা যাবে না, সরাসরি লেখা শুরু করতে হবে, প্যারাগ্রাফ আকারে সরাসরি লেখা শুরু করতে হবে। আইডেন্টিফাই কি আইডিয়া সেটা আমরা বলছি। তুমি শেষে তুমি টু সাম আপ ফাইনালি টাইপের কোনো কনক্লুশন বা কোনো কানেক্টরস বা কোনো ক্লজ মার্কার তুমি ইউজ করতে পারো। অ্যাভয়েড কপি পেস্ট, এটা তো বললামই আমরা, কপি পেস্ট কোনোভাবে করা যাবে না। স্টার্টিং শুড বি অ্যাট্রাকটিভ, তুমি যখন সামারি শুরু করছো এটা অবশ্যই অবশ্যই তোমার অ্যাট্রাকটিভ হতে হবে। এক্সামিনার যে আছে খাতাটা দেখার পরে যেন মনে হয় না হি ইজ জিনিয়াস, হি ইজ গুড, এরকম আর কি। তো এখানে আমরা একটা প্র্যাকটিস করি একটা এক্সাম্পলের মাধ্যমে। তো এখানে পুরোটা যেহেতু ভিডিও মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, পুরোটা রিডিং করার দরকার নেই, আমি জাস্ট তোমরা এটা মনে করে একবার পড়ছো। জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস বাঙালি পোয়েট, হি ওয়াজ অলসো এ সং রাইটার, প্রোস রাইটার, তারপর হচ্ছে তোমার ফোকলোর কালেক্টর অ্যান্ড রেডিও পার্সোনালিটি। তো এটা হচ্ছে জসিমউদ্দিনের মানে জসিমউদ্দিনকে নিয়ে আর কি, আমাদের যে বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি, বিখ্যাত কবি জসিমউদ্দিন, তাকে নিয়ে লেখা। এখান থেকে পড়ার মাধ্যমে তোমাকে বুঝে ফেলতে হবে যে এখানে কি কি জিনিসগুলা ইয়ে করে। যেখানে আমি আন্ডারলাইন করে ফেলছি, মনে করো তুমি এখানে যেহেতু কাকে নিয়ে বলা হয়েছে এটা তো লাগবেই, জসীমউদ্দিনকে নিয়ে বলা হয়েছে, জসীমউদ্দিনকে একটা হয়েছে নীল মার্ক করে ফেললাম, একটা আন্ডারলাইন করে ফেললাম বা একটা মার্ক করে ফেললাম নীল কালি দিয়ে। তারপর হচ্ছে এখানে আর কি দেখা যায়, এই যে পল্লী কবি, এটা কোন গুরুত্বপূর্ণ একটা জিনিস, পল্লী কবিকে মার্ক করে ফেললাম আমি। তারপর হচ্ছে তার জন্ম সালটা, যেহেতু সে পৃথিবীতে আসছে, আসার কারণে তো সে পল্লী কবি হয়েছে বা সে তার জসীমউদ্দিন হয়েছে, তো তার জন্ম সালটা আমরা একটু মার্ক করে ফেললাম। তারপর ইচ্ছা করলে আমরা আমরা তো যেহেতু 4-5 লাইনের বেশি নিব না বা 4-5টা সেন্টেন্সের বেশি নিব না, সো আমরা এখানে ইচ্ছা করলে কলকাতা ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার এই বিষয়গুলো আমরা নিতে পারতাম। কিন্তু বা ব্রডকাস্টিং এ কাজ করছে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশনের ব্রডকাস্টিং এ, যে এখানে এই লাইনগুলো নিতে পারতাম। কিন্তু যদি মনে হয় যে অন্য লাইনগুলো গুরুত্বপূর্ণ না বা আমাদের যদি মনে হয় অন্য কোথাও থেকে আমি পাচ্ছি না, তো নিয়ে নিবা, সমস্যা নেই, নিজের মতো করে নিয়ে নিবা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লাইনটা থেকে এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ, যে সে কি করছে, অনেকগুলো পোয়েট লিখছে, হ্যাঁ অনেকগুলো ড্রামা লিখছে, অনেকগুলো নোবেল লিখছে, এটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। যেহেতু প্রথমেই বলছে একটা বাঙালি পোয়েট, দেখো তোমাকে বুঝতে হবে প্যাসেজটা পড়ে যে কোনটার উপরে প্রায়োরিটাইজ করা হচ্ছে। যে আমাকে প্রশ্ন করে তোমাকে কোনটার উপরে বেশি গুরুত্ব আরোপ করছে। দেখো এখানে প্রায়োরিটাইজ করা হচ্ছে জসীমউদ্দিন ওয়াজ এ ফেমাস বাঙালি পোয়েট, মানে বলছে না যে সে কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়ছে বা সে কি ব্রডকাস্টিং এ, যে এখানে যে বলছে ব্রডকাস্টিং এর বিষয়টা, ব্রডকাস্টিং এর বিষয়টা কিন্তু গুরুত্ব আরোপ করে না, একদম প্রথমে বলেছে বাঙালি পোয়েট। পোয়েটরা কি করে, কবিতা লিখে, নোভেলস লিখে, মিউজিক ইয়ে করে, আর্টিস্ট হয়। তো এই বিষয়টা এখানে বলে দিছে, সো আমরা এখানে এটাকে প্রায়োরিটাইজ করলাম বা আন্ডারলাইন করলাম। তারপরে হচ্ছে যে তার আহ, প্রথম একটা অন্যতম প্রধান একটা গুরুত্বপূর্ণ একটা তার কি বলা যায় একটা সাহিত্যকর্ম হচ্ছে নকশিকাঁথার মাঠ। যে এখানে নকশিকাঁথার মাঠটাকে একটা আন্ডারলাইন করে ফেলো। তো মূলত এই যে আমাদের কয়টা লাইন হয়ে গেছে, আমাদের 1 2 3 4 5 6 6টা হয়ে গেছে অলরেডি, তো আমাদের আর দরকার নেই, এর ভিতরে আমরা শেষ করে ফেলবো। তো আমরা যদি এখন সামারিতে চলে যাই, ডিরেক্ট সামারিতে, দেখো সামারিতে আমরা প্রথমে কি বলবো যে প্যাসেজটা কাকে নিয়ে লেখা।
পেসেজটা জসিমউদ্দিনকে নিয়ে লেখা, পল্লী কবি জসিমউদ্দিনকে নিয়ে লেখা। এখন আমরা ওইরকম ভাবে একটা সেন্টেন্স সাজাবো, এই যে হুবহুব যদি লিখি জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস বাঙালি পোয়েট, একদম জিরো, মানে প্রথম এক্সামিনার তোমার প্রশ্নটা পড়েই বা আনসারটা পড়েই তোমাকে একদম জিরো দিয়ে দিবে। সো কি করবা, এই লাইনটাকে তুমি তোমার মতো করে সাজাবা। দেখো অনেকেই অনেক আমার এই আমি যে সামারিটা লিখছি এটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড লেভেলের। আর তুমি যদি মনে করো তুমি একটু স্ট্যান্ডার্ড পারো না, তুমি ইংরেজি একদম বুঝোই না, খুব সহজ, খুব সহজে তুমি কিভাবে লিখবা, জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস বাঙালি পোয়েট না, তে ওয়ান অফ দ্য রিনাউন্ড বাঙালি পোয়েট ওয়াজ জসিমউদ্দিন। এই লাইনটা তো আমার মনে হয় না কেউ বুঝে না এরকম কেউ আছে। ওয়ান অফ দ্য রিনাউন্ড অথবা ফেমাস বাঙালি পোয়েট ওয়াজ জসিমউদ্দিন। তো এটা এইভাবে লিখতে পারো। আর যারা মোটামুটি একটু স্ট্যান্ডার্ড লেভেল তাদের জন্য আমি এই সময়টা লিখে দিয়েছি যে দ্য প্যাসেজ ইজ প্রাইমারিলি রিটেন অ্যাবাউট দ্য রিনাউন্ড বাঙালি পোয়েট জসিমউদ্দিন। এই প্যাসেজটা কাকে নিয়ে লেখা হয়েছে, আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত রিনাউন্ড বা ফেমাস একজন বাঙালি পোয়েট জসিমউদ্দিনকে নিয়ে লেখা হয়েছে। তারপর আমরা কি করবো এখন, তার গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে জন্মগ্রহণটা। এই যে দেখো এখানে কিন্তু পল্লীকবি আসছিল, পল্লীকবির পরে প্যাসেজের মধ্যে পল্লীকবি আছে আগে, তারপর তার জন্মটা দিছে, ঠিক আছে। কিন্তু আমি কি করছি, আমি তো জানি একজন কবি আগে জন্মগ্রহণ করে তারপরে সে খেতাব হয়, তারপরে সে মানে কোনো মানে ফেমাস হয়, রেনাউন্ড হয়, কোনো কিছু অর্জন করে। কিন্তু তার জন্য আমরা কি করব, আগে দিব জন্মসালটা। এই যে আমরা এখানে লিখছি দেখো, হি ওয়াজ বোর্ন অন জানুয়ারি 1, 1903। 1903 সালে সে জানুয়ারি 1 জন্মগ্রহণ করে ইন দ্য ভিলেজ অফ তাম্বুলখানা লোকেটেড ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট। তার গ্রামের নামটা এবং ডিস্ট্রিক্টের নামটা আমরা এখানে সংক্ষিপ্ত করে ছোট করে তুলে দিছি, যে তার তাম্বুলখানা ডিস্ট্রিক্ট, তাম্বুলখানা গ্রামে এবং ফরিদপুর ডিস্ট্রিক্টে সে জন্মগ্রহণ করেন। তারপর আমরা কি করছি, এই যে এখানে এই গুরুত্বপূর্ণ বিষয়টা পল্লীকবি, সে তো পল্লীকবি হিসেবে খ্যাত, তাহলে আমরা কি বলবো, তার পরিচয়টা দিব এখানে। হি ইজ ওয়াইডলি নন অ্যাজ পল্লীকবি ডিউ টু হিজ vivid depictions of rural life of বেঙ্গল। তো বাংলাদেশের যে রুরাল লাইফ বা গ্রামীণ জীবন সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করার, ভিভিডলি উপস্থাপন করার বা ডিপিকশন করার, চিত্রায়িত করার জন্য তাকে কি কবি হিসেবে খ্যাত করা হয়, পল্লী কবি হিসেবে। এটা লাইনটা তুমি আরো অনেক সহজভাবে লিখতে পারো, হি ইজ ওয়াইডলি নন অ্যাজ পল্লী কবি। এত ভিভিডলি ডিপিকশন রুরাল লাইফ কিছু লেখার দরকার নেই, তুমি এরকম মানে শর্টলি একদম ছোট করে লিখে ফেলতে পারো, হি ইজ ওয়াইডলি নন অ্যাজ পল্লী কবি। তারপরে যদি আমরা যে জিনিসটা দেখি, এখানে তার 10,000-এর মতো ফক সংস আছে বা সে কালেকশন করছে এরকম। এখন আমরা যদি এটাকে একটু, এবং সে কিসের জন্য বিখ্যাত বা কি কাজগুলো করছে, তার সাহিত্যকর্মগুলো, সে পোয়েমস লিখছে, ড্রামা লিখছে, নোভেল লিখছে। তো এখানে এই লাইনটাকে আমরা কিভাবে সাজাতে পারি, হি মেড অ্যান ইমেন্স কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড মিউজিক, প্রিজার্ভিং over 10,000 traditional folk songs and authoring iconic masterpieces like নকশি কাঁথার মাঠ। তাহলে সে কি করছে, সে আমাদের সাহিত্যে, আমাদের লিটারেচারে, আমাদের বাঙালি সাহিত্যে, বাঙালি লিটারেচারে এবং মিউজিকে, আমাদের সংস, ট্রেডিশনাল ফক সংসে সে খুব অনেক বেশি কি করছে, কন্ট্রিবিউশন করছে, অনেক বেশি অবদান রাখছে। এবং সে 10,000-এর মতো ট্রেডিশনাল ফক সংস অথরিং করছে। এবং সবচেয়ে বেশি যেটার জন্য সে সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে নকশি কাঁথার মাঠ, এটাও সে রচনা করছে। নকশি কাঁথার মাঠের জন্য সে সবচেয়ে বেশি সমাদৃত এবং সবচেয়ে বেশি পরিচিত। এই বিষয়গুলা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এখানে, সবগুলো আমরা কভার করার চেষ্টা করছি। এখন লাস্টে আমরা কি করব, একদম লাস্টে আমরা এরকম কিছু কি বলে সেটাকে, কানেক্টরস বা ক্লজ মার্কার ইউজ করার চেষ্টা করব, যেটা দেখলেই মানে মনে হবে যে সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে বা আমাদের সামারিটা একদম সামারাইজ করে ফেলছে, মানে পুরো প্যাসেজটার সামারাইজ এই লাস্ট সেন্টেন্সটা পড়ার জন্য বুঝতে পারে। তো পুরো প্যাসেজটা আমরা প্রথমেই দেখছি কাকে নিয়ে বলা হয়েছে, জসীমউদ্দিন কেন বলা হয়েছে, তার কি সাহিত্যকর্ম, তার পল্লীকবি কেন রিনাউন্ড, সবগুলো বলছে। এখন আমরা সামারাইজ করবো কি দিয়ে, দেখো টু সাম আপ। কি করবো আমরা, টু সাম আপ, হি রিমেইনস অ্যান আনফরগেটেবল literary icon whose contributions permanently shaped the cultural landscape of this country। তার মানে তাকে আমরা, মানে সে একজন আনফরগেটেবল ক্যারেক্টার, এত মানে আনফরগেটেবল ক্যারেক্টার বা একজন আইকন যার কন্ট্রিবিউশন পার্মানেন্টলি, মানে একদম পার্মানেন্টলি শেপড দ্য কালচারাল ল্যান্ডস্কেপ অফ দিস কান্ট্রি। আমাদের দেশের কালচারাল ল্যান্ডস্কেপে তার যে শেপ, মানে পার্মানেন্ট একটা শেপ আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে একজন আনফরগেটেবল লিটারারি আইকনিক ফর বাংলাদেশ। তো এই জিনিসটা মানে এখানে যে যার কথা বলা হয়েছে লাস্ট পর্যন্ত, তাকে আমরা কেন ইয়ে করছি বা তার সম্পর্কে আমরা সুন্দরভাবে তার গুরুত্বটা আমরা লাস্ট সেন্টেন্সে তুলে ধরবো টু সাম আপ দিয়ে। বা এটাকে আরো অনেক সহজভাবে লিখতে পারো যে টু সাম আপ, এখানে আবার নামটা দিতে পারো যে জসীমউদ্দিন বা হি ইজ দ্য আনফরগেটেবল ক্যারেক্টার ফর আওয়ার কান্ট্রি,
ফর হিজ লিটারি ওয়ার্কস, এরকম সামথিং, এরকম টাইপের কিছু দিতে পারো যারা ইংলিশে খুব দুর্বল। আর যারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে তাদের জন্য মানে এরকম স্ট্রাকচার ফলো করবা। আর যারা মোটামুটি একটু দুর্বল, তোমাদের মতো করে সেন্টেন্সটা নিজের মতো করে লিখো যতটুকু পারো। হোক তোমার সেন্টেন্সের স্ট্রাকচার গ্রামাটিক্যাল মিস্টেক্স হোক, হোক তোমার সেন্টেন্সের স্পেলিং মিস্টেক্স, কোনো সমস্যা নাই। বাট সমস্যা হচ্ছে তুমি কপি পেস্ট করতে পারবে না। আর 4, 5 থেকে 6টা সেন্টেন্সের বেশি লিখতে পারবে না, 1/3 লিখবা। এই কয়েকটা জিনিস মনে রাখলেই আমি আশা করি তোমাদের পক্ষে সামার রাইটিং এ 10 আউট অফ 10, মিনিমাম তো 8 বা 7 পাবাই ইনশাল্লাহ। সো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবা, ডিউ ড্রিমার্স স্বপ্ন সার সঙ্গে আমার পাশেই থাকবা এবং আমাদের সাথে কানেক্টেড থাকবা। এরকম আরো সামনে আরো ভিডিও পেতে চাইলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।